এর আগের ব্লগটায় তো তোমরা দেখেইছিলে কোণারকের সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির আর নন্দনকানন ঘুরতে যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে কি কি দেখলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ভিডিওতে। তবে ব্লগ শুরু করার আগে তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করি। আমাদের সবারই এই প্রচন্ড গরমে আর এত পলিউশনে চুলের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। আমারও চুলের অবস্থা ভীষণ খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ রাফ হয়ে গেছে চুলটা। আর আমি জানি আমার মতো অনেকেই আছো যারা এরকম প্রবলেম ফেস কর। আর বাইরে এত পলিউশন আর সান ড্যামেজের জন্য আমার চুলটার একেবারে 12টা বেজে গিয়েছে। তাই আমি অনেক খুঁজে খুঁজে একটা জিনিস পেয়েছি, আর তার জন্যই ভাবলাম তোমাদের সাথে আমি এটাও শেয়ার করি, কারণ আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করি, তাহলে এটা কেন বাদ যাবে। Now BBlunt has a solution to tackle not just 1, 3, 4, 5 but 7 signs for hair damage. So guys, introducing BBlunt 7-in-1 Repair and Revive range. এই প্রোডাক্ট দুটোর মেইন ইনগ্রেডিয়েন্টস হলো মরোক্যান আর্গান অয়েল, সেরামাইড অ্যান্ড SPF ফর ইউভি প্রোটেকশন। তো প্রথমে আমি চুলটাকে ভিজিয়ে নিয়েছি, তারপরে আমি BBluntএর এই শ্যাম্পুটাকে ইউজ করছি অ্যান্ড তারপরে জেন্টালি ম্যাসাজ করে চুলটাকে ওয়াশ করে নেব। এখন 7-in-1 রিপেয়ার অ্যান্ড রিভাইভ হেয়ার মাস্কটা আমি অ্যাপ্লাই করব। আর হেয়ার মাস্ক তো স্ক্যাল্পে দেয় না সেটা জানোই, সো আমি মিড লেন্থ থেকে এন্ড অবধি অ্যাপ্লাই করছি। এই প্রোডাক্টসগুলো হেয়ারটাকে ইনস্ট্যান্টলি রিপেয়ার করে অ্যান্ড রিভাইভ ইন দ্য লং রান। মাস্কটাকে অ্যাপ্লাই করার পর এভাবেই 5 থেকে 10 মিনিট রেখে দেবো অ্যান্ড তারপরে চুলটাকে ওয়াশ করে নেব। অ্যান্ড নাও সি মাই হেয়ার। তখনকার চুলটা কেমন ছিল আর এখন দেখো কতটা হেলদি, স্ট্রং এবং স্মুথ লাগছে। এছাড়াও সান ড্যামেজ থেকেও এখন আমার চুলটা প্রোটেক্ট হবে অ্যান্ড এগুলো স্পেশালি ডিজাইনড বাই এক্সপার্ট হেয়ার প্রফেশনালস অ্যান্ড আই রিয়েলি লাভ মাই হেয়ার, ইটস অ্যামেজিং। এখন আমার চুলটা অনেক বেশি স্ট্রং, হেলদি এবং স্মুথ লাগছে। এছাড়াও BBluntএর যে কোনো প্রোডাক্ট তোমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপে তো পাবেই, এর পাশাপাশি অ্যামাজন, ফ্লিপকার্ট এবং নাইকাতেও পেয়ে যাবে। নিচে দেওয়া দেব বিউটি 2024 আমার এই কুপন কোডটা ইউজ করলে BBluntএর অফিসিয়াল ওয়েবসাইটে মানে bblunt.com এ তোমরা 20% অফ পেয়ে যাবে। সো গাইস, তোমরাও যদি আমার মতো এত সুন্দর চুল পেতে চাও তাহলে তাড়াতাড়ি করে যাও আর এই প্রোডাক্টগুলোকে পারচেজ করে ফেলো। প্রোডাক্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মোটামুটি আমরা 6:30 7টা নাগাদ বেরিয়েছিলাম। তো বেরিয়েই আমরা প্রথমে চা খেয়ে নিই, আর আমাদের সবার ইচ্ছে ছিল এই সকাল সকাল চাটা আমরা সবাই সমুদ্রের ধারেই খাবো। তো সমুদ্রের ধারে আমরা চলে আসি এবং একটা ভালো চায়ের দোকান দেখে সেখানে দাঁড়িয়ে আমরা চাটা খেয়ে নিই। চা খেতে আমি ভীষণ ভালোবাসি, যখনই আমাকে চা দেওয়া হবে আমি তখনই খেতে পারবো। আর সিরিয়াসলি চাটা খেতে ভীষণ ভালো ছিল। আর এদিকে আমরা চা খেতে খেতে আমাদের গাড়িটাও চলে এসেছিল, আর আমাদের এই সাইট সিনগুলো করার জন্য একটা গাড়ি ভাড়া করা হয়। তো চাটা খেয়ে আমরা গাড়িতে উঠে পড়ি অ্যান্ড গাড়িও সাথে সাথে ছেড়ে দেয়। যেহেতু আমাদের প্ল্যান ছিল সাইট সিনটা একদিনেই কভার করার, আর তাই জন্যই গাড়িটাকে এত সকাল সকাল আসতে বলা হয়। আমরা সকলেই চেয়েছিলাম যাতে আমরা একদিনের মধ্যেই মোটামুটি যেগুলো ফেমাস প্লেস সেগুলোকে দেখতে পারি। আর আমরা প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি অ্যান্ড রাস্তাগুলো ভীষণ সুন্দর, ভিউও খুব সুন্দর ছিল। অ্যান্ড রাস্তার দুপাশে আমি মাঝে মাঝে দেখছিলাম কিছু কিছু জায়গায় এই ধরনের গাছগুলো, জানি না কেন এই ধরনের গাছগুলো এইদিকে হয়েছে, হতে পারে আবহাওয়ার জন্যই, তবে আমাদের এদিকে হয়তো এই ধরনের গাছ দেখতে পাওয়া যায় না, তাই বেশ ভালোও লাগছিল দেখতে। আর এইদিকে একটা জিনিসও খুব দেখছি, প্রায় অনেক জায়গাতেই লাল মাটি। আমরা পুরী শহর থেকে বেশ অনেকটা দূরে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব কোণারকের সূর্য মন্দিরে। এই সময় যেতে যেতে হঠাৎই আমার ডান দিকে চোখ যায় এবং দেখি সমুদ্র, আর এইদিকে দেখছি সমুদ্রের সৌন্দর্যটা আরো অন্যরকম এবং ভীষণ সুন্দর। গাড়িতে উঠেই ড্রাইভারকে বলে দেওয়া হয়েছিল ভালো একটা হোটেল দেখে সকালের আমরা ব্রেকফাস্টটা করব, তাই সে একটা ভালো হোটেল দেখে এই গাড়িটা থামায় আর এই হোটেলটাতে আমরা ব্রেকফাস্ট করি। এই হোটেলটা ঠিক কোণারক মন্দিরের উল্টো পাশে। আমি ছোলে ভাটুরে নিয়েছিলাম, আর সত্যি বলতে খাবারগুলো ভীষণ টেস্টি এবং ফ্রেশ ছিল। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ডিরেক্ট কোণারকের সূর্য মন্দিরে যাই এবং সূর্য মন্দিরে ঢোকার রাস্তাটায় ঠিক বাঁদিকে একটা মিউজিয়াম ছিল। সেই মিউজিয়ামের ভিতরে এত সুন্দর সুন্দর এই আর্টগুলো ছিল অ্যান্ড যারা এই জিনিসগুলো বানিয়েছে আমি খালি ভাবছি সেই কারিগরদের হাতের কাজ কতটা নিখুঁত এবং কতটা সুন্দরভাবে এরা ফুটিয়ে তুলেছে, যেন সামনের থেকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না এটা সৌন্দর্যটা ঠিক কতটা। মেইনলি এই মিউজিয়ামটায় কোণারক মন্দিরের ইতিহাস, তারপরে পুরনো দেবদেবীর মূর্তি এইসবই ছিল।
আর আমার চোখটা থমকে যায় এই নৌকাটা দেখে, এত সুন্দর আর এত নিখুঁত কাজ, জাস্ট কিচ্ছু বলার নেই। এই সান টেম্পলের সামনে এসে দেখি ভেতরে ঢোকার জন্য টিকিট কাটতে হবে, তবে টিকিট কাউন্টারে ছিল বিশাল লাইন, তাই আমরা আর কেউই ভেতরে ঢুকিনি, কারণ যেহেতু আমাদের আরও স্পটগুলো ঘোরার কথা ছিল, তো এই দিকে ঢুকতে গেলে অনেকটা সময় চলে যেত, তাই আমরা বাইরের থেকে দেখেই চলে এসেছি। তারপরে আমরা যাই লিঙ্গরাজ মন্দিরে, তবে এই ভিডিও ক্লিপটা মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পর আমি করেছি, কারণ মন্দিরের ভেতরে নো ফোন অ্যালাউ, তো কিছুই আমি দেখাতে পারিনি মন্দিরের ভেতরে। তবে দূরে একটা দেখো চূড়া দেখা যাচ্ছে, সেটাই লিঙ্গরাজ মন্দির। এই দুটো ঘুরেই আমাদের অর্ধেক দিন শেষ হয়ে যায়, আর তার মধ্যে তখন দিন ছোট ছিল, তাই সময়টাও আমাদের হাতে কম ছিল, সেই জন্য আমরা উদয়গিরি খণ্ডগিরি কোনোটাই দেখতে পারিনি। এখন আমরা যাচ্ছি নন্দনকাননের উদ্দেশ্যে, আর যেটার জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম, বিশেষ করে আমরা কাজিনরা। আর এই রাস্তাটা দেখো কতটা সুন্দর। আর গল্প করতে করতে অনেকটা রাস্তা পেরিয়ে আমরা নন্দনকানন চলে এসেছি। তারপরে ভেতরে ঢুকে এখানকার অফিস থেকে আমরা একটা গাইড নেই, এর সাথে লায়ন, টাইগার, ডিয়ার এবং বিয়ারের যে সাফারিটা ছিল সেটাও আমরা নেই। তারপরে আমরা সবাই ওয়াশরুম থেকে ঘুরে নিয়ে ডিরেক্ট ভেতরে ঢুকে যাই এবং আমাদের এই গাড়িগুলোতে করেই নন্দনকাননের যে সাফারিটা সেটা করায়। তবে টাইগার, লায়ন, ডিয়ার, বিয়ারের যে সাফারিটা সেটা অন্য গাড়িতে। আর ইনি হলেন আমাদের গাইড, আর লোকটি ভীষণ ভালো ছিলেন, খুব সুন্দর করে আমাদের নন্দনকাননের ইতিহাস, এর সাথে সাথে পশু পাখিদের যে পুরনো ইতিহাস খুব সুন্দর করে বলেছেন। পশ্চিমবঙ্গের যে হরিণগুলো ঘুরে বেড়েছে, বাংলায় একটা গান রয়েছে, তোমরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। দেখো এদের ধর্ম হলো ছেলেদের সিং হয়, মেয়েদের সিং থাকে না। সিংগুলো প্রত্যেক বছর ভেঙে পড়ে যায়, বছরে আবার নূতন করে গজায়। কিন্তু মেয়েদের জীবন সারা সিং হয় না। কেরম সিংগুলো চেঞ্জ হয় আপনাকে বলে দিচ্ছি। দেখো এই সামনে দেখো দুই রকমের সিং, একটা দেখো কাঠের মতন সাদা সিং, বাঁ দিকটা দেখো ভেলভেটের মতন সিং। কাঠের মতন সিংটা এক বছরের মধ্যে ভেঙে যখন পড়ে যায়, আবার নূতন করে ভেলভেটের মতন গজায়। তৈরি হবার সময় দেখো সিং উপর চামড়া রয়েছে, সিংটা বরাবর ফাইনালে পড়ে গেলে তার হাতে সিং কাঠের মতন হয়। আর একে যাকে দেখছো ঝুলছে, মানে খেলা দেখাচ্ছে, এটা হলো আমাদের আদিম মানুষের প্রজাতি। মেয়ের হচ্ছে দুখানা, বড় মেয়ের নাম হলো রাখি, ছোট মেয়ের নাম হলো লক্ষ্মী। বাবা মা দুজন আর দুটো মেয়ে, হাম দো আমারা দো। কিন্তু অ্যাকচুয়ালি যে ঝুলুটা বসে আছে পাথরটার উপরে, ওদের অ্যাকচুয়ালি হচ্ছে দুখানা বউ। একটা বউ ঝুলুর সাথে রয়েছে, ওর নাম পম্পেটা লেখা আছে দেখো। আর একটা বউ পূর্ণিমা, যারা ঘরের মধ্যে রাখা হয়েছে, বন্ধ ঘরের মধ্যে। কেন একটা পরিবারের মধ্যে দুটো বউ হলে। এরপরে আমরা দেখি জলহস্তি, আর এই জলহস্তি নাকি একবার শ্বাস নিয়ে জলের মধ্যে 15 থেকে 20 মিনিট অবধি থাকতে পারে। এরপরে অনেক সরীসৃপ প্রাণী দেখি। এখন যেটা দেখছো এটা হলো অজগর, এছাড়াও অনেক ধরনের গিরগিটির প্রজাতি দেখি, গুই সাপ দেখেছি, অ্যান্ড সবশেষে দেখেছি এই কুমিরগুলোকে। এরপরে আমাদের নিয়ে যায় ওই টাইগার লায়নের সাফারিটাতে। কিছুটা হেঁটে গিয়ে সামনে দেখি বাস দাঁড়ানো, আর এই বাসটাতে করেই সাফারি করানো হয়। যেহেতু জঙ্গলের মধ্যে জীবজন্তুগুলো ছাড়া থাকে, সেই জন্যই এই ধরনের গাড়িগুলোতে ঘোরানো হয়। অ্যান্ড এই গাড়িগুলোর মধ্যে পুরো প্রোটেকশন রয়েছে, কোনোভাবেই কোনো জীবজন্তু ক্ষতি করতে পারবে না। জঙ্গলের মধ্যে ঢুকেই প্রথমে এই ময়ূরগুলোকে দেখি, অ্যান্ড তারপরে ঠিক কিছুটা দূরে গিয়ে হোয়াইট টাইগারও দেখি। তবে বাঘটা এতটাই দূরে ছিল আর একদম জঙ্গলের মধ্যে বসেছিল, তাই আমি সেটাকে ক্যাপচার করতে পারিনি। তারপরে আমরা ঢুকি সিংহের ডেরায়, আর ডেরাতে ঢুকেই দেখি মহারাজ আর মহারানী শুয়ে আছে। গাড়ির ড্রাইভার অনেক চেষ্টা করেছিল ওঠাতে, বাট একবার একটুখানি জাস্ট উঠেছিল, তারপরে আর কোনোভাবেই এদেরকে ওঠানো সম্ভব হয়নি। সিংহ দেখার পর আমাদের নিয়ে যাওয়া হয় ভাল্লুক দেখাতে। যখনই আমরা ঢুকি তখনই আমাদের ড্রাইভার বলে দিয়েছিল গেটের সামনেই ভাল্লুকটা রয়েছে, তাই ক্যামেরা নিয়ে রেডি থাকো। আর ঠিক সেটাই হলো, প্রথম গেটটা খুলতেই আমরা সেকেন্ড গেটে দেখি ভাল্লুকটা দাঁড়িয়ে রয়েছে। এখানে 2-3টের মতোই ভাল্লুক রয়েছে, ওই দেখো জঙ্গলের মাঝে একটা। ভাল্লুক দেখার পর যেখানে হরিণ রাখা হয় সেখানে আমাদের নিয়ে যাওয়া হয়। তারপরে আমরা এতগুলো হরিণ দেখি। হরিণের গায়ের কালার আর মাটি আর গাছের গায়ের কালার একই হয়ে গেছে, তাই দূরে যে হরিণগুলো ছিল সেগুলোকে আর বোঝাই যাচ্ছিল না। হরিণ দেখার পর আমাদের এই ময়ূরগুলোকেও দেখানো হয়। একসাথে এতগুলো ময়ূরকে দেখে ভীষণ ভালো লাগছিল।
সাফারি করে আসার পর আমাদের গাইড আবার এই গাড়িগুলোতে করে খাঁচার ভিতরের যে জীবজন্তুগুলো রয়েছে সেগুলোকে দেখায়। প্রথমে আমাদের দেখানো হয় জিরাফ, আর এটা আমার ফার্স্ট টাইম জিরাফ দেখা। উট পাখি দেখো, ওয়ার্ল্ডের যেটা সবচেয়ে বড় পাখি, ঘন্টায় 80 কিলোমিটার দৌড়ায়। তোমরা দেখতে পাচ্ছ এই দূরে ঘরের মধ্যে একটা অস্ট্রিচ রয়েছে। এরপর দেখি আমাদের মেইন অ্যাট্রাকশন জাতীয় পশু মানে বাঘ। এগুলো হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এর আগে আমি রয়্যাল বেঙ্গল টাইগার দার্জিলিংয়ের চিড়িয়াখানায় দেখেছিলাম, অ্যান্ড এটা আমার সেকেন্ড টাইম দেখা। রয়্যাল বেঙ্গল ছাড়াও আরও অনেক ধরনের বাঘের প্রজাতি এখানে ছিল, সবগুলো আমি তোমাদের সাথে দেখাতে পারিনি। চিতাবাঘ ছিল, ব্ল্যাক প্যান্থার ছিল। বাঘ দেখার পর আমরা এই হাতিগুলোকে দেখি, আর সেই সময় ওখানকার লোক এই হাতিগুলোর জন্য খাবার রেডি করছিল। সবকিছু আমাদের দেখা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাব, এবং বেরোনোর পথে আমাদের চোখ পড়ে এই মিউজিয়ামটায়, যেখানে বিভিন্ন পশু পাখির বেবিগুলোকে এইভাবে স্টোর করে রাখা হয়েছে। এর সাথে বিভিন্ন পাখির ডিমও রয়েছে। আর বেরোনোর সময় আমার মনে হলো তোমাদের সাথে আমার সেদিনের ড্রেস আপটা, লুকটা শেয়ার করি, তাই আমি হাঁটতে হাঁটতে এরকম পোজ দিয়ে যাচ্ছিলাম। তারপরে নন্দনকানন থেকে বেরিয়ে ওখানেই একটা দোকানে আমরা লাঞ্চটা করি। লাঞ্চের টাইম তখন ছিল না, প্রায় বিকেল হয়ে গিয়েছিল, বাট সবার যেহেতু খিদে পেয়েছিল তাই আমরা ঠিক করলাম ভাতই খাবো। আর আমি চিকেন খেতে ভীষণ ভালোবাসি, তাই আমি চিকেন থালি নিয়েছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। ভীষণ সবাই টায়ার্ড ছিলাম, তাই আজকের জন্য ভিডিওটা এতটুকুই থাকলো। ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।